প্রিয় ছাত্রছাত্রীগণ, যারা সংস্কৃতের স্টুডেন্ট রয়েছ তাদেরকে বলি একটা বিষয়, যে যারা বেশ করে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিচ্ছ এবং বিভিন্ন ক্লাসের তাদের পাঠ্যাংশের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে উপনিষদ সাহিত্য। এই উপনিষদ সাহিত্য সম্পর্কে নিয়ে আজকে তোমাদের একটা বিশেষ আলোচনা করব। যে তোমরা অনেকেই জানো যে উপনিষদ একটা কি, উপনিষদ শব্দের অর্থ কি, উপনিষদের ব্যুৎপত্তিগত তার অর্থ কি আছে, প্লাস হচ্ছে উপনিষদ কতগুলি, মেন কটা উপনিষদ আছে এবং উপনিষদের মূল প্রতিপাদ্য বিষয় বা কী, আর এই কোন বেদের কি উপনিষদ রয়েছে। তাহলে এই যে বিষয় নিয়ে অনেকের অনেকদিন বেদ প্রশ্ন আছে। এছাড়া হচ্ছে এই যে উপনিষদ যে কী বিদ্যা, কী বিদ্যা বলা হয়, এই যে বিষয় নিয়ে অনেকের কোশ্চেন হয় এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমাদের বিভিন্ন জায়গা থেকে উপনিষদের প্রচুর কোশ্চেন আছে। এছাড়াও তোমাদের বিভিন্ন ক্লাসে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে এমএ এবং হচ্ছে বিভিন্ন জায়গা কম্পিটিটিভ এক্সামে প্রচুর জায়গা থেকে কোশ্চেন কিন্তু উপনিষদ থেকে আসে। সেই বিষয় নিয়ে তোমাদের আজ আলোচনা করব। প্রথমে তোমাদের আমি বলি যে উপনিষদের ব্যুৎপত্তিগত অর্থ, উপনিষদ শব্দের অর্থ কী সেই সম্পর্কে তোমাদের আমি আগে প্রথমে বলবো। কিন্তু তার আগে একটা কথা বলি, তোমরা জানো যে বৈদিক সাহিত্যের তার চারটে ভাগ আছে। কি মানে বেশ করে হচ্ছে বেদের হচ্ছে চারটে ভাগ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। এই যে চারটে ভাগ কিন্তু দুটো কাণ্ড আছে, একটা বলছে জ্ঞানকাণ্ড, একটা কর্মকাণ্ড। বিশেষ করে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড হচ্ছে সংহিতা এবং ব্রাহ্মণ, এই দুটো পাঠ কিন্তু বেদের দুটো পাঠ হচ্ছে কি কোন কিসের মধ্যে পড়ছে না কর্মকাণ্ডের মধ্যে, আর জ্ঞানকাণ্ডের মধ্যে আরণ্যক এবং উপনিষদ পড়ছে। তাহলে উপনিষদটা আমরা বুঝতে পারলাম এখান থেকে জ্ঞানকাণ্ডের মধ্যে পড়ছে। তাহলে এই জ্ঞানকাণ্ডের মধ্যে যে উপনিষদ পড়ছে, উপনিষদ শব্দের কোনো অর্থটা আমরা এখন দেখব। যে উপনিষদ কথাটা যদি আমরা দেখি, উপনিষদ যদি আমরা ভাঙি তাহলে দেখবো যে উপনিষদ উপপূর্ব নিপূর্ব সদ ধাতুর কী প্রত্যয় করে উপনিষদ কথাটা এসছে। তাহলে দেখো, উপপূর্ব নিপূর্ব সদাদুত্তর কৃপ প্রত্যয় যোগ করে উপনিষদ শব্দটা নিষ্পন্ন হচ্ছে। এর উৎপত্তিগত অর্থ হলো কি গুরুর কাছে বসে আলোচনা, গুরুর কাছে বসে আলোচনা, গুরুর কাছে বসে আত্মতত্ত্ব উপলব্ধি করা, আমার গুরুর কাছে বসে তার হচ্ছে শিক্ষা লাভ করা। ম্যাক্স মুলার বলছেন এই উপনিষদ কথার প্রসঙ্গে, বলছেন কি বলছে কি বলছে গুরুর কাছে বসে দার্শনিক বিদ্যা আয়ত্ত করার নাম উপনিষদ। ডয়সেন তিনি বলছেন কি তার মধ্যে উপনিষদ শব্দের অর্থ হলো রহস্য। আচার্য শঙ্করের মতে উপসর্গের অর্থ হলো ব্রহ্মবিদ্যা লাভের জন্য উপস্থিত হওয়া। উপসর্গের অর্থ হলো নিশ্চয়ের সঙ্গে ব্রহ্মবিদ্যা অনুশীলন তৎপর হওয়া, আর সদ্ধাতু অর্থ অনর্থের বিনাশ। সুতরাং তার মতে ব্রহ্মবিদ্যার লিপ্সু ব্যক্তিদের জন্মমৃত্যু প্রবাহরূপ যাবতীয় সাংসারিক অনর্থ বিনষ্ট হয় এবং অনর্থের মূল কারণ অবিদ্যা উচ্ছেদ সাধিত হয় বলে ব্রহ্মবিদ্যা বিষয়ে শাস্ত্রকে বলা হয় উপনিষদ। তাই উপনিষদের সংজ্ঞা নিরূপণ প্রসঙ্গে আচার্য শঙ্কর বলছেন কি শ্রেয়ং ব্রহ্মবিদ্যা উপনিষদ শব্দ বাচ্চা। তাহলে কি এই জায়গাটা এটা হলো উপনিষদ শব্দের উৎপত্তি। এছাড়াও আছে উপনিষদ সমূহের মূল তত্ত্ব, প্রতিপাদ্য মূল বিষয় কি। উপনিষদের কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় হলো ব্রহ্ম এবং আত্মা। তাহলে ব্রহ্ম এবং আত্মা এটা মানে কি, এখানে বলছে ব্রহ্মবিদ্যার প্রথম প্রকাশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেদে। এই বেদকে আমরা তৈরি আমরা জানি, আর বলেছি ব্রহ্ম অভিন্ন এটা আমরা জানি, এবং ব্রহ্ম অনাদি স্বয়ম্ভু অজর অমর শাশ্বত এবং সর্বব্যাপী, আর আত্মাই ব্রহ্ম স্বরূপ। এবারে আর আত্মা কথাটা এসছে অধাতু থেকে। তাহলে যে তার উত্তর অধাতুর সাথে মন প্রত্যয় করলে তাহলে আত্মন শব্দটা নিষ্পন্ন হয়। অধাতুর অর্থ সর্বব্যাপক, সুতরাং আত্মা শব্দের অর্থ যিনি সর্বগত বা সর্বব্যাপী। অধিকাংশ উপনিষদে আত্মা ও ব্রহ্মের একত্ব প্রতিপাদিত হয়েছে। এবারে বৃহদারণ্যক উপনিষদে কি বলা হচ্ছে আমরা দেখব যে আমাদের বেশ করে কিছু কিছু উপনিষদে কিছু কিছু হচ্ছে মহাবাক্য রয়েছে। এবার আমরা সেই বাক্যগুলো আমরা দেখে নেবো যে কোন উপনিষদে কোন মহাবাক্য রয়েছে। সেই জায়গাটা কিন্তু এটা ভালো করে দেখো, যে আমরা যদি দেখি বৃহদারণ্যক উপনিষদে সেটা একটা কি বাক্য রয়েছে। সেই মহাবাক্যটা কি অহং ব্রহ্মাস্মি। তাহলে বৃহদারণ্যক উপনিষদের মহাবাক্য হলো অহং ব্রহ্মাস্মি। আর বলতে যাচ্ছে ছান্দোগ্য উপনিষদে উদ্দালক আরণ্যপুত্র সেতুকেতুকে বলছেন কি স আত্মা তত্ত্বমসি সেতুকেতু। আর তাহলে কি এখানে আমরা তাহলে পেলাম ছান্দোগ্য উপনিষদের মহাবাক্য হলো তত্ত্বমসি। ছান্দোগ্য উপনিষদের মহাবাক্য হলো তত্ত্বমসি। আর মুন্ডক উপনিষদে কি আছে অয়ম আত্মা ব্রহ্ম।
আর কঠোপনিষদে আছে সর্বভূতান্তরাত্মা। সুতরাং ব্রহ্মতত্ত্ব বা আত্মতত্ত্ব হলো উপনিষদ সমূহের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে এখানে আমরা বুঝে নিলাম যে এই উপনিষদের মূল প্রতিপাদ্য বিষয় এটাই। এবারে দেখব যে মেন যে উপনিষদ কটা আমরা পাচ্ছি, যে টোটাল উপনিষদ কটা। কেউ কোনো জায়গায় 108টা উপনিষদের কথা বলা আছে, কিন্তু মেন কটা উপনিষদকে আমরা ধরো মুখ্য উপনিষদ কটা দেবো, সেটা হচ্ছে কি না, সেই প্রসঙ্গে এখানে আমরা ব্রহ্মসূত্র ভাষ্যে আচার্য শঙ্কর 12টি উপনিষদকে প্রামাণ্য হিসাবে স্বীকার করছে। কটা? 12টা উপনিষদকে মেন আমরা ধরছি। সেই 12টা উপনিষদ কী কী? ঈশ উপনিষদ, কেন উপনিষদ, কঠোপনিষদ, প্রশ্ন উপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, ঐতরেয় উপনিষদ, তৈতরীয় উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, মহানারায়ণ উপনিষদ। এই যে 12টা উপনিষদ কিন্তু মেন উপনিষদ। এবং এই যে উপনিষদ 12টা বললাম, কিন্তু কোনো জায়গা আবার 10টার কথাও বলছে, 10টা উপনিষদ কথা আবার স্বীকার করা হচ্ছে। তো এবার কি মাধবাচার্য 10টি উপনিষদের কথা স্বীকার করছেন। তিনি কোথাতে কোন বেদ থেকে কী উপনিষদ নিল? ঋগ্বেদ থেকে তিনি বললেন ঐতরেয় উপনিষদ, কৌশতকী এবং ভাস্কর। আর সামবেদে ছান্দোগ্য এবং কেন। আর কৃষ্ণ যজুর্বেদ থেকে কট, তৈতরীয়, শ্বেতাশ্বতর। আর শুক্ল যজুর্বেদ থেকে ঈশোপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ। আর অথর্ববেদ থেকে প্রশ্ন উপনিষদ, মুন্ডক উপনিষদ আর মান্ডুক্য উপনিষদ। এই হচ্ছে মোটামুটি উপনিষদের টোটাল। তাহলে আজকের যে বিষয়টা নিয়ে আমি তোমাদের আলোচনা করলাম, যে উপনিষদ সাহিত্যের উপনিষদ কথা অর্থ কী, উপনিষদের উৎপত্তি এবং উপনিষদের মূল প্রতিপাদ্য বিষয় কী, এবং টোটাল কটা উপনিষদ আছে, এই উপনিষদগুলোর নাম কী কী। এছাড়া তোমাদের কনসেপ্ট জানবে যে ঈশোপনিষদ, সেই ঈশোপনিষদে কিন্তু টোটাল আমরা যদি দেখি তার কোথা থেকে নেওয়া হয়েছে? ঈশাবাস্য উপনিষদ শুক্ল যজুর্বেদে সংহিতা থেকে নেওয়া হয়েছে 40তম অধ্যায়, সেটা মন্ত্রভাগের অংশ। এখানে কি আছে? 39টি অধ্যায় রয়েছে আর 18টি মন্ত্র, যার ঈশা দিয়ে শুরু হচ্ছে। এই মন্ত্রে এখানে কি আছে? ঈশাবাস্যং ইদং সর্বং ইয়ৎ কিঞ্চিৎ জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহীত কস্যচিৎ ধনম। এই উপনিষদের দুটো মার্গ আছে, জ্ঞান মার্গ এবং কর্ম মার্গ। এবং জ্ঞান, কর্ম, বিদ্যা, অবিদ্যা, সম্ভূতি, ব্রহ্মবিদ্যা বা পরাবিদ্যা সম্পর্কে এখানে কিন্তু, এবং অসম্ভূতি সম্বন্ধে কিন্তু এখানে কিন্তু টোটাল আলোচনা হয়েছে। এবং এই ঈশোপনিষদের পরে যদি আমরা দেখি যে কঠোপনিষদে কিন্তু আমরা জানি যে দুটো বল্লি আছে। প্রথম অধ্যায়ের বল্লি এবং দ্বিতীয় অধ্যায়ের বল্লি, সেটা যদি আমরা দেখি, কঠোপনিষদ নচিকেতা এবং যমের কাহিনীর উল্লেখ রয়েছে। প্রথম অধ্যায়ে যে বল্লি আছে 30, 25 এবং 17, আর দ্বিতীয় অধ্যায়ে 15, যে দ্বিতীয় অধ্যায়ে যে বল্লি বিষয় 15, 18, এবং এখানে নচিকেতা এবং যমের উপাখ্যান এখানে বর্ণিত রয়েছে। এছাড়াও রথ উপাখ্যানের কাহিনী আমরা যে কঠোপনিষদে পাই। কঠোপনিষদে কী আছে পাই? শরীর, সে সাথে রথের, মনের সাথে মনে লাগাম, আত্মার সাথে রথী এবং বুদ্ধির সাথে সারথী, আর ইন্দ্রিয়র সাথে ঘোড়া, এই যে তুলনা করা হয়েছে। এখানে নচিকেতাকে ভগবান মাং কস্মী দাস্যী, তিনি বারবার করে নচিকেতা বলছেন। উদ্দালক হং মাং মৃত্যুবে দাস্যমী, এই যে উক্তিগুলো এখানে কিন্তু আমরা কঠোপনিষদে দেখতে পাচ্ছি। এবং আরও অনেক তত্ত্ব এখানে কঠোপনিষদে রয়েছে। এবারে যে তারপর আমরা যদি কেনোপনিষদ যদি আমরা দেখি, কেনোপনিষদ কিন্তু সেটা তবলকার ব্রাহ্মণের অন্তর্গত এই উপনিষদ, এবং এই জৈমিনী উপনিষদও বলা হয় এই কেনোপনিষদকে। আবার বলে যাচ্ছে এখানে তবলকার এবং ব্রহ্ম উপনিষদও বলা হয়, এবং পরম ব্রহ্ম তত্ত্ব এখানে প্রতিপাদিত হয়েছে। এই উপনিষদের 4টি খণ্ডে বিভক্ত, এবং ব্রহ্মবিদ্যার 4টে পাদও রয়েছে, তপ, দম, কর্ম এবং বেদাঙ্গ। এই যে বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে এটা কেনোপনিষদে। আরও অনেক তত্ত্ব এখানে কেন দিয়ে, অর্থাৎ প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে, তাই এটা কেনোপনিষদ। এবার আমরা যদি আরও দেখি যে এই যে উপনিষদ এবং বৃহদারণ্যক উপনিষদ জ্ঞানে এবং সব দিক থেকে বৃহদাকার, তাই যে সেটা বৃহদারণ্যক উপনিষদ। এবং এই যে টোটাল যে উপনিষদ আরও অনেক কিছু তত্ত্ব রয়েছে। পরবর্তীকালে তোমরা যদি ভিডিও আরও যদি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ভালো লাগে লাইক করবে, আর কোনো কিছু জানাতে কমেন্ট করে জানাবে। আজকে যে বিষয়টা আলোচনা করলাম অবশ্যই তোমাদের উপকার লাগবে। থ্যাংক ইউ।